তখন আমরা এসিটা বন্ধ করে জানালাটা খুলে টেবিল ফ্যানটা চালিয়ে দিই। সকাল সকাল ঘুরে চলে আসবার সামনে সেইগুলোকে সাজিয়ে বিক্রি করে। কানাডা সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। আমার খুব চিন্তা হচ্ছিল। আর হাওয়ার তালে তালে গাছের সাথে সাথে ফুলগুলো দুলে চলেছে। ইন্ডিয়াও বেড়াতে গিয়েছিলাম এইসব নিয়ে ঋষিকেশে। সেখানে প্রায় মাস 2 ছিলেন। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন জানেন তো, গরমটা বেশ পড়তে শুরু করেছে। দুপুরের পর এসি না চালিয়ে থাকতেই পারা যাচ্ছে না। আর আমরা এখানে যে এসিটা ব্যবহার করি এটা পোর্টেবল এসি, আমাদের ওখানের মতো দেওয়ালে লাগানো নয়। আর এই এসিটার দেখতে অনেকটা কুলারের মতো, তবে এটা এসি। আর এতে এত জোরে জোরে আওয়াজ হয়, বেশিক্ষণ চালিয়ে রাখতে ইচ্ছাই যায় না। আর একটু রাতের দিকে পরিবেশটা যখন ঠান্ডা হয়ে যায়, তখন আমরা এসিটা বন্ধ করে জানালাটা খুলে টেবিল ফ্যানটা চালিয়ে দিই। আর তাতে ঘুমটা আমাদের বেশ ভালোই হয়। আপনাদেরকে তো এর আগের ব্লগগুলোতে আমি বলছিলাম যে এখানে বৃষ্টি প্রায় এক নাগাড়ে হয়েই চলেছে। তবে এইবার বৃষ্টি বন্ধ হয়েছে, গরম পড়তে শুরু করেছে। আর গরমটা বেশ ভালোই পড়েছে। আপনাদের যদি কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সকাল সকালই বেড়াতে যেতে হবে, কারণ সকাল 7:30-8টা পর্যন্ত রোদটা বেশ মিষ্টি মধুর লাগছে, কিন্তু তারপর গায়ে খুব কড়া লাগছে রোদটা। এইবার আপনারা বলতে পারেন, সূর্য অস্ত যাওয়ার পরেও তো যাওয়া যায়, কিন্তু এখানে সূর্যি মামা অস্ত যান রাত 10টার পরে। আর তারপর বেরোনোর প্ল্যান করাটা আমার মনে হয় একদমই উচিত হবে না, কারণ এখানে রাত 8টার মধ্যেই সমস্ত দোকান বাজার সব বন্ধ হয়ে যায়। ওই 2-1টা বড় বড় যে শপিং মলগুলো থাকে সেগুলো খোলা থাকে। তাই আমরা চেষ্টা করি গরমকালে কোথাও যাওয়ার হলে সকাল সকাল ঘুরে চলে আসবার। আর এই গরমকালে ব্যালকনিতে দাঁড়ালেই দেখতে পাচ্ছি সবাই সাইকেল নিয়ে যাতায়াত করছে। আসলে এখানে গরমকালে সাইকেলটা খুব চলে। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই জন্য আপনাদেরকে সাবধানে যেতে হবে, কারণ এখানে সাইকেল খুব স্পিডে চলে। আপনারা যদি লক্ষ্য না রাখেন, দেখবেন আপনার পাশ দিয়েই খুব স্পিডে কোনো সাইকেল নিয়ে কেউ চলে যাচ্ছে। আর সোহমের বাবাকেও তাই আমি বলছিলাম, দেখো গরমকাল পড়তেই চারপাশে কত সাইকেল ঘুরে বেড়াচ্ছে। আর এখানে জানেন তো সাইকেলগুলো খুব স্পিডে চলে। আমাদের ওখানের মতো ধীরে সুস্থে নয়, তাই এখানে সাইকেল চালানোর সময় সবাই হেলমেট ইউজ করে। অবশ্য আমাদের ওখানে তো বাইক চালানোর সময়ও অনেকে হেলমেট ইউজ করে না। তবে আমি যেটা মনে করি, আমার একান্ত ব্যক্তিগত মতামত, অবশ্যই সবার হেলমেট পরা উচিত। আর এখানে সাইকেল চালানোর সময় হেলমেট পরাটা এখানকার নিয়মের মধ্যেই পড়ে। আর আজকে তাই আমি সোহমের বাবাকে ধরেছি যে চলো আগে আমাকে সাইকেল একটা কিনে দেবে। আর ওর বাপি বলল আচ্ছা ঠিক আছে, দেখছি, আগে রান্নাটা তো করে নাও। আর সেই জন্যই আজকে ভাবছি রান্নাটা করে নেবো, তারপর আমরা বেরোবো। আর এই দিকে দেখুন, আমার এই কুমড়ো গাছগুলোও বেশ বড় বড় হতে শুরু করে দিয়েছে। পাতাগুলো অনেক বড় বড় হয়েছে দেখছি। আর এই পাশে এই গাঁদা গাছগুলোও বড় হতে শুরু করেছে। আর ভাবছি এবার এই গাছগুলোকে আলাদা আলাদা করে বসিয়ে দেবো। আর দেখুন এই পাশে টমেটো গাছটাও দেখছি একটু বড় হতে শুরু করেছে। গতকাল আমাদের বাড়ির কাছেই যে এশিয়ান সুপার স্টোরটা আছে সেইখানে গিয়েছিলাম একটু সর্ষের তেল আনবার জন্য।
কারণ এখানে সব দোকানে সর্ষের তেল পাওয়া যায় না। আর ওখানেই দেখলাম ডাঁটা বিক্রি হচ্ছিল, দুখানা কিনে নিয়ে এলাম। আসলে এখানে এর আগে ডাঁটা আমি রান্না করেছি, কিন্তু ওইগুলো ফ্রোজেন ছিল। এখানে যখন টাটকা ডাঁটা পেলাম, তাই ভাবলাম দুখানা নিয়েই যাই। আজকে ভাবছি একটু ডাঁটা আলু তরকারি করব। আর জানেন তো, এই সাইকেল নিয়ে আমাদের সাথে এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল। সেই ঘটনার কথা চলুন রান্না করতে করতে আপনাদেরকে বলি। একবার সোহমের বাবা সোহমকে সাথে করে নিয়ে ব্লাড টেস্ট করতে গিয়েছিল। ও হ্যাঁ, জানেন তো, আমরা যেটাকে ব্লাড টেস্ট বলি, এরা বলে ব্লাড ওয়ার্ক। যাই হোক, ফেরার পথে 114 নম্বর বাস না পেয়ে 113 নম্বর বাসে করেই ওরা ফিরছিল। আমরা তখন সাধারণত 114 নম্বর বাসটাই বেশি ইউজ করতাম, কারণ আমাদের পুরানো অ্যাপার্টমেন্টের গায়েই ওই বাসের স্টপেজ ছিল। আর 113 নম্বর বাস ধরলে বাস থেকে নেমে 5 মিনিট হাঁটতে হতো। যাই হোক, সেই দিন 114 নম্বর বাস মিস করে যাওয়ায় ওরা 113 নম্বর বাসে করেই ফিরছিল। সেই দিন সোহমের বাপির সাথে আমারই যাবার কথা ছিল, কিন্তু আমার শরীরটা একটু খারাপ হওয়ার জন্য আমি সোহমকেই ওর বাপির সঙ্গে পাঠিয়েছিলাম, কারণ ব্লাড দেওয়ার পর যদি ওর বাপির মাথা ঘোরে, সেই জন্যই আর কি। যাই হোক, সেই দিন বাস থেকে নামবার সময় একটু সমস্যা হয়েছিল। আসলে এখানে বাস থেকে নামবার সময় ড্রাইভারকে বলতে হয় না, বাসের মধ্যেই স্টপের সুইচ থাকে, সেটা প্রেস করে দিলে ড্রাইভারের কাছে স্টপ রিকোয়েস্ট চলে যায়। সেই দিন কি হয়েছিল জানি না, ওরা স্টপ রিকোয়েস্ট জানানোর পরেও বাসটা দুটো স্টপেজ এগিয়ে গিয়েই ওদেরকে নামিয়েছিল। কি আর করা যাবে বলুন, বাস তো আর ব্যাকে নিয়ে যাবে না, তাই ওরা ওখানটাই নেমে পড়লো। আর আমরা ওই চত্বরটায় খুব একটা যাতায়াত করি না। যাই হোক, ওখানে নামবার পর সোহম বলল, চলো বাপি, এবার আমরা হেঁটেই বাড়ি চলে যাই। কারণ ওর বাপি দেখলো গুগল ম্যাপে যে ব্যাকে যাবার বাস 30 মিনিট পরে দেখাচ্ছে। তারপর ওরা যখন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল, দেখলো এক জায়গায় গ্যারেজ সেল হচ্ছে। এরা কি করে জানেন তো, বছরের একটা সময়, বিশেষ করে এই গরমকালের সময়, বাড়ির যত পুরনো জিনিস থাকে গ্যারেজের সামনে সেইগুলোকে সাজিয়ে বিক্রি করে। এবং ওই গ্যারেজ সেল কবে হবে, কটা থেকে হবে, তার রাস্তার সাইডেই বোর্ড লাগিয়ে লিখে রেখে দেয়। আর খুব কম দামেই ওরা কিন্তু ওই সমস্ত পুরনো জিনিস বিক্রি করে দেয়। যাই হোক, ওই দিন ফেরার পথে সোহম আর ওর বাবা দেখলো একটা বাড়িতে ওই রকমই গ্যারেজ সেল হচ্ছে। এর আগে গ্যারেজ সেলের অভিজ্ঞতা ওদের হয়নি। ওরা দেখলো ওই জনা সাতেক লোক ওইগুলো কিনতে এসেছে। পুরানো সিডি, জামা কাপড়, জুতো, ঘর সাজানোর বিভিন্ন জিনিস, শীতের বিভিন্ন উলের জিনিসপত্র ওইখানে বিক্রি হচ্ছিল। আর ওরা দেখলো একপাশে একটা ছোট্ট সাইকেলও রাখা রয়েছে। যেই ভদ্রলোক গ্যারেজ সেল করছিলেন, সোহমের বাবা তাকে বলল, এটাও কি বিক্রির জন্যই রাখা আছে? ওই ভদ্রলোক তখন বললেন, হ্যাঁ স্যার, দেখুন না। সোহমের বাবা তো সাইকেল চালাতে জানে, ছোটবেলা থেকেই সাইকেল চালিয়ে স্কুলে যেত। ও তখন বলল, কিছু যদি মনে না করেন, আমি কি একটু চালিয়ে দেখে নিতে পারি? আবার এটাও মনে মনে ভাবলো, যদি ওই ভদ্রলোক ভাবেন যে সাইকেলটা নিয়ে আমরা চলে যাব। রান্নাটা আমার হয়ে গেছে জানেন, ঝটপট রেডি হয়ে নি। চলুন রেডি হয়ে বেরিয়ে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আমরা বেরিয়ে পড়েছি। এখানে জানেন তো, সবাই একে অন্যকে প্রচুর বিশ্বাস করে। জানি না ভবিষ্যতে কি হবে, কারণ কানাডা সময়ের সাথে সাথে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো এদের মনের মধ্যে সরলতা রয়েছে। উনি বললেন, হ্যাঁ স্যার, চালিয়ে দেখতেই পারেন। সোহমও তো খুব খুশি। ওর বাবা তখন বলল, তুই একটু দাঁড়া এখানে, আমি সাইকেলটা একটু চালিয়ে দেখে নিই। তারপর ওর বাবা বলল, সাইকেলটা যে চালিয়ে দেখবো, এতে তো হাওয়া কম রয়েছে দেখছি। ওই ভদ্রলোক তখন বললেন, আসলে সাইকেলটা আমরা অনেক দিন ইউজ করিনি, ওটা বাড়িতে পড়েই ছিল। ও তখন বলল, দেখুন, আমার কাছে তো আর পাম্প দেবার মেশিন নেই, আর কাছাকাছি কোথাও পাওয়া যায় কিনা সেটাও আমার জানা নেই।
যদি হাওয়াই না দিতে পারি সাইকেলটা তাহলে কিনে কি করব? তখন ওই ভদ্রলোক বললেন, স্যার একটু দাঁড়ান, আমি দেখছি, বলে ভিতর থেকে আরো 2-3টে বাস্কেট ভর্তি জিনিস নিয়ে এসে সামনে ঢেলে দিলেন। দিয়ে তার মধ্যে থেকে ছোট্ট একটা সাইকেলে পাম্প দেওয়ার মতো সিরিঞ্জ খুঁজে বার করে নিয়ে এলেন। ওটা দেখতে ছিল ঠিক আমাদের ওখানে যেমন রং খেলা আর পিচকারি হয়, অনেকটা সেই রকম। তারপর ওটা দিয়ে পাম্প দেওয়ার পর সামনের একটা মাঠে ওর বাবা সাইকেলটা চালিয়ে দেখে নিল। তারপর ফিরে আসতে সোহম ওর বাপিকে বলল, বাপি সাইকেলটা ভালো চলছে? ওর বাপি বলল, হ্যাঁ। কি তাহলে সাইকেলটা নেব তো? আর জানেন তো, সোহম তখন অনেকটাই ছোট ছিল, প্রায় 2 বছর আগেকার কথা। তারপর জিজ্ঞাসা করা হলো সাইকেলটার দাম কত। সাধারণত এখানে নতুন সাইকেল ওই $150 থেকে $200 মধ্যে হয়, ছোট সাইকেল হলেও। ওই ভদ্রলোক তখন বললেন, $25 দিন না। তখন ওর বাবা বলল, কার্ড কাজ করবে তো? কারণ এখানে আমরা ক্যাশ প্রায় ইউজ করি না বললেই ভালো হয়। সব দোকানে, সমস্ত মলে, এমনকি খাবারের রেস্টুরেন্টগুলোতেও কার্ডই সোয়াইপ করতে হয়। সব জায়গাতেই কার্ড রিডার থাকে। আর সেই জন্যই ক্যাশ সাধারণত আমরা ক্যারি করি না। তখন ওই ভদ্রলোক বললেন, আমার কাছে তো কার্ড রিডার নেই, আপনাকে ক্যাশেই দিতে হবে। কথাটা শোনার পর সোহমের মনটা খুব খারাপ হয়ে গেল। সাইকেলটা ওর খুব পছন্দ হয়েছে। ওর বাবা বলল, আচ্ছা দাঁড়ান দেখি মানিব্যাগের মধ্যে কিছু টাকা রয়েছে কিনা। বলে ওর বাবা দেখলো $20 রয়েছে। তখন ওর বাবা বলল, দেখুন আপনার কাছে যদি কার্ড রিডার থাকতো আমি $25 দিতাম, কিন্তু ক্যাশ আমার কাছে মাত্র $20 রয়েছে। আচ্ছা একটা কাজ করুন, আপনার ইমেল অ্যাড্রেসটা আমায় দিন, আমি ট্রান্সফার করে দিচ্ছি। তখন ওই ভদ্রলোক বললেন, শুনুন আপনি $20 দিয়েই সাইকেলটা নিয়ে যান, $5 দিতে হবে না। যাই হোক, তারপর ওরা সাইকেলটা কিনলো। আর এদিকে তো আমার খুব চিন্তা হচ্ছিল, ওরা বাড়ি ফিরছে না। যেখানে 10টায় ফেরার কথা সেখানে 12টা বেজে গেছে। আর ফোন করলেই বলছে আসছি আসছি, একটু দূরে। সে তো চিন্তায় আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গেছিল। যাই হোক, 12টা নাগাদ ওরা বাড়ি ফিরল, সঙ্গে একটা ছোট সাইকেল নিয়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা দোকানের সামনে চলে এসেছি। ওই যে সামনে ওয়ালমার্ট, ওখানেই আজকে যাচ্ছি, দেখি ওখানে ভালো সাইকেল পাই কিনা। ওয়ালমার্টের ভেতরে অনেকগুলো সাইকেল রাখা ছিল ঠিকই, কিন্তু আমাদের খুব একটা সেগুলো পছন্দ হয়নি। আমাদেরকে যে অ্যাসিস্ট করছিল সোহমের বাবা, তাকে বলল যে আমরা একটা সাইকেল নিতে এসেছি, যে আমি কি একটুখানি চালিয়ে দেখে নিতে পারি? তখন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ আপনি অবশ্যই চালিয়ে দেখে নিন। কিন্তু আমরা দেখলাম সাইকেলটা কি বলবো, ভালো স্মুথ যাচ্ছে, কিন্তু খুব একটা আমাদের পছন্দ হলো না আর কি। এই দেখুন না, এখানে গরম পড়তে বাচ্চাগুলো সব সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। তারপরে আমরা ঠিক করলাম এখানে আর একটা দোকান আছে ক্যানাডিয়ান টায়ার বলে, সেখানেও খুব ভালো সাইকেল পাওয়া যায়। আর সেই জন্যই আমরা এখন বাস স্টপেজের দিকে যাচ্ছি, ওই স্টোরটায় যাব বলে। রাস্তার ধারে এই যে ফুল গাছটা রয়েছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন ফুলগুলো। আর হাওয়ার তালে তালে গাছের সাথে সাথে ফুলগুলো দুলে চলেছে। এই ফুলগুলোর নাম হচ্ছে 9 বার্ক। আর ফুলগুলো দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অনেকটা সেই ব্যাঙের ছাতার মতন, তাই না বলুন? ইন্ডিয়াতে থাকাকালীন আমি 2-1 বার সাইকেল শেখার চেষ্টা করেছিলাম। আমার শ্বশুর বাড়িতে দিদি ভাইয়ের একটা সাইকেল ছিল, সেইটা নিয়ে প্র্যাকটিস করতাম প্রায়। প্রত্যেকবারই একটু একটু শেখার চেষ্টা করতাম, কিন্তু শেখাটা কোনোদিনই আর হয়ে ওঠেনি। বলতে গিয়ে হাসি পাচ্ছে ঠিকই, কিন্তু পুরোপুরি সাইকেল চালানো আমি এখনো শিখে উঠতে পারিনি। এখানে এসে ওই ছোট সাইকেলটা কেনার পরে আমার মনে বেশ একটা উৎসাহ জাগলো যে এইবার আমি সাইকেল চালানোটা শিখবই। পুরোনো অ্যাপার্টমেন্টের পিছন দিকে একটা রাস্তা ছিল,
সেইখানে সোহমের বাবাকে সাথে করে নিয়ে গিয়ে ছুটির দিনগুলোতে সাইকেল চালানো শিখতে শুরু করলাম। সেখানে খুব একটা গাড়ি যাতায়াত করতো না, কিন্তু ওই রাস্তাটার একটা মোড় এমন ছিল যেইখান থেকে গাড়ি আসলে দেখতে পাওয়া যেত না। ওই মোড়ের মাথায় সোহমের বাপিকে দাঁড় করিয়ে রাখতাম, আর গাড়ি আসলে ওর বাবা ইশারা করে আমাকে জানিয়ে দিত। কিন্তু তা সত্ত্বেও সাইকেল চালানোটা পুরোপুরি আমার শেখা হয়ে উঠলো না। অক্টোবর মাস পড়তেই স্নোফল হওয়া শুরু হলো, সাইকেল শেখা বন্ধ হয়ে গেল। আসলে ওরা সাইকেলটা আগস্ট মাসের একদম শেষ দিকে এনেছিল, ওই জন্য বেশি দিন শেখার সময় পাইনি। সপ্তাহে মাত্র একদিন শিখতাম, তাও আবার অনেক কষ্ট করে। সাইকেলটা সাইজে ছোট ছিল বলে আমার পায়ে ভীষণ লাগতো। এই রকম একদিন সাইকেল শেখার সময় আর এক ঘটনা ঘটে গেল সোহমের বাবার সাথে। আর আগের বছর নানান কারণে ব্যস্ত হয়ে পড়েছিলাম, অ্যাপার্টমেন্ট চেঞ্জ করতে হলো, তাছাড়া ইন্ডিয়াও বেড়াতে গিয়েছিলাম। এইসব নিয়ে আগের বছর আর সাইকেল প্র্যাকটিস করা হয়নি। এই বছর সোহমের বাবাকে বলেছি, তুমি আমাকে নতুন সাইকেল কিনে দেবে চলো। ছোটবেলা থেকেই স্বপ্ন আমার সাইকেল চালানোর, কোনো বাধাই আর আমাকে আটকাতে পারবে না সাইকেল শেখা থেকে। আর চলুন এইবার আপনাদেরকে জানাই কেন সেই দিন সাইকেল শেখানোর সময় সোহমের বাবাকে ঝামেলায় পড়তে হয়েছিল। এই রকম একদিন সাইকেল শেখার সময় আমি ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছিলাম, আর একজন ক্যানাডিয়ান ভদ্রলোক হেলমেট পরে সাইকেল নিয়ে এসে দাঁড়ালেন। তারপর আমাদের সাথে কথাবার্তা শুরু হলো। মনে হলো ভদ্রলোক বেশ ফ্রেন্ডলি। আমাদের সাথে উনি গল্প জুড়ে দিলেন। আমাদের সাইকেলটা দেখে বললেন, এটা তো ছোটদের সাইকেল কিনেছেন, আপনাদেরকে বড় সাইকেল কিনতে হবে। এখানে জানেন তো, আমাদের ওখানের মতো রাস্তার মোড়ে মোড়ে সাইকেল সারানোর দোকান থাকে না। আপনাদেরকে সাইকেল সারাতে হলে নিজেদের গাড়িতে, অথবা গাড়ি না থাকলে বাসে করে বেশ কিছুটা দূরে যেখানে সাইকেল সারানোর দোকান আছে সেখানে যেতে হবে। এইবার হয়তো আপনারা বলবেন, সাইকেল নিয়ে বাসে ওঠেন কি করে? না, বাসের ভিতরে না, বাসের ঠিক সামনেই সাইকেল নিয়ে যাওয়ার জন্য স্ট্যান্ড করা থাকে। আপনারা চাইলে বাস স্টপেজ অবধি সাইকেলটাকে ঠেলে নিয়ে গিয়ে বাস এসে গেলে বাসে যে সাইকেলের স্ট্যান্ডটা থাকে তাতে সাইকেলগুলো আটকে দিতে পারবেন। আর এইখানে দেখুন, এই গোলাপগুলো কি সুন্দর ফুটে রয়েছে। যাই হোক, ওনার সাথে বেশ কিছুক্ষণ গল্প করার পর আমরা জানতে পারলাম উনি এর আগে আমাদের ইন্ডিয়ায় বেড়াতে গেছেন, ঋষিকেশে। সেখানে প্রায় মাস 2 ছিলেন সেখানকার একটা আশ্রমে। তখন কথার প্রসঙ্গে সোহমের বাবা ওনাকে জিজ্ঞাসা করলো, চা খাবেন? উনি শুনে বললেন, ইন্ডিয়ান চায়ে, হোয়াই নট। তারপর আমি 2 কাপ চা তৈরি করে নিয়ে গিয়ে সোহমের বাবাকে আর ওনাকে দিলাম। চা খেতে খেতে বেশ খানিকক্ষণ গল্প করার পর ভদ্রলোক চলে গেলেন। আচ্ছা, আপনারা দেখুন, ওইখানটায় একটা ছোট্ট লেক রয়েছে, আর লেকের চারপাশে দেখছি বসার জন্য বেঞ্চ তৈরি করে দেওয়া রয়েছে। তারপর 3-7 পর ওই ভদ্রলোক সোহমের বাবাকে ফোন করলেন, বললেন, আমি আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। আমরা ভাবলাম কেন আসছে কি জানি। যাই হোক, খানিকক্ষণ পর দেখলাম উনি একটা গাড়ি নিয়ে এসেছেন, আর গাড়িটাতে একটা সাইকেল রয়েছে। বললেন, এই সাইকেলটা তোমার ছেলের জন্য এনেছি। তখন ওর বাবা সাইকেলটা দেখে বলল, আমার ছেলে তো অনেক বড়, এত ছোট সাইকেল তো আমার ছেলে চালাতে পারবে না। এই প্রসঙ্গে বলে রাখি, উনি যে সাইকেলটা এনেছিলেন ওই সাইকেলটা ওই বছর 5-6 বয়সী ছেলেদের, আর সোহমের বয়স তখন প্রায় 12 বছর। সোহমের বাবা তখন বলল, যদিও সাইকেলটা আমি নেব না, কিন্তু আমি কিছুটা পে অবশ্যই করব, কারণ আপনি কষ্ট করে এসেছেন তার সৌজন্যে। কারণ উনি বলছিলেন যে উনি গাড়ি ভাড়া করে সাইকেলটা নিয়ে এসেছেন। কি আর করব বলুন, সোহমের বাবা তখন কিছু টাকা ওনার হাতে দিয়েছিল, আর উনি অ্যাজ এ গিফট
এই হাতে আঁকা ছবিটা আমাদেরকে দিয়ে গেলেন। চলুন, আমাদের বাস এসে গেছে, এবার আমরা বাসে উঠে পড়ি। তারপর আবার মাসখানেক পর উনি ফোন করে বললেন, আমি আর একটা সাইকেল পেয়েছি, তোমাকে বিক্রি করব, $100 পড়বে। তখন ওর বাবা বলল, আমি তো সাইকেল কিনবো না। উনি বললেন, তুমি তো জিজ্ঞাসা করেছিলে, পুরনো সাইকেল থাকলে বলো। সোহমের বাবা বলল, আমি তো প্রথম থেকেই আপনাকে শুধুমাত্র জিজ্ঞাসা করেছিলাম সাইকেলের দাম কত, সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় কিনা, কিন্তু আপনার থেকে কিনবো সেটা বলেছি। যেমন গতবারেও আমি কিন্তু আপনাকে সাইকেল আনতে বলিনি। তো এই কথোপকথনে সাইকেলটা কিনবো না বলাতে উনি বেশ ক্ষুণ্ণ হলেন বলে আমাদের মনে হলো। আর তারপর থেকেই ওই ভদ্রলোকের সঙ্গে সোহমের বাবার আর কোনো যোগাযোগ নেই। যাই হোক, চলুন এবার আমরাও ধীরে ধীরে বাড়ির পথে এগাই। আমাদের সাইকেল কেনা হয়ে গেছে। ক্যানাডিয়ান টায়ার থেকেই আমরা সাইকেলটা নিলাম, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আমরা ভিডিও করতে পারিনি। এই যে আমাদের সাইকেল নিয়ে আমরা চলে এসেছি। আর জানেন তো, এখানে সাইকেলের সাথে সমস্ত কিছু দিয়ে দেয় না, আপনাদের আলাদা করে কাস্টমাইজ করে নিতে হবে। যেমন দেখুন, এখানে সাইকেলের সঙ্গে বেল দেওয়া নেই, আর সাইকেলেতে দেখুন ব্রেকও নেই। যদি আপনাদের সাইকেল থামাতে হয়, পেছন দিকে প্যাডেল করতে হবে। আপনারা তো জানেনই, এখানে সাইকেলের সঙ্গে হেলমেট পরাটা বাধ্যতামূলক, তাই এই হেলমেটটাও আমাদেরকে কিনতে হয়েছে। আর চলুন, কথা বলতে বলতে সাইকেলের ভোকাবুলারিটা একবার ঝালিয়ে নেওয়া যাক। আপনারা তো জানেন, সাইকেলের এই যে সরু সরু রডগুলো থাকে, এইগুলোকে বলা হয় স্পোক। এইটা রিম, আর এইটা হচ্ছে টায়ার, আর এইটাকে বলা হয় মাডগার্ড বা ফেন্ডার্স। যখন এইটা হাফ থাকে সাধারণত, তখন বলা হয় মাডগার্ড, আর যখন এটা ফুল থাকে তখন বলা হয় ফেন্ডার্স। আচ্ছা, আমরা যেটাকে স্ট্যান্ড বলি, এরা বলে কিক স্ট্যান্ড, যেহেতু লাথি মেরে স্ট্যান্ডটাকে তোলা হয় তার জন্য। আর এইটা তো আপনারা জানেনই, এটাকে সিট বলা হয়। আর পেছনের এটাকে তো আমরা ক্যারিয়ার বলি, এরা বলে র্যাক। আর এইগুলোকে হ্যান্ডেল বার বলে। আর যেখান থেকে আমরা পাম্প দিই সাইকেলেতে, এটাকে বলা হয় নজেল। আর এই যে জিনিসটা, এটাকে বলা হয় স্প্রকেট। আর মাঝখানের এই পুরো কাঠামোটাকে বলা হয় ফ্রেম। আর জানেন তো, এখানে সন্ধ্যের পরে সাইকেল চালাতে হলে আপনাকে অবশ্যই সাইকেলেতে লাইট লাগাতে হবে। আমরা ওই জন্য একটাই দেখুন সামনের জন্য, এই সামনের লাইটটা সাদা লাগাতে হয়, পেছনের লাইটটা লাল, যাতে সহজে বুঝতে পারে লোকেরা যে আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন। কারণ অন্ধকার হয়ে গেলে ভালো যাতে দেখতে পাওয়া যায় দূর থেকে লাইটটা, তাই পেছন দিকে এরকম লাল আলো লাগাতে হয়। আর এইগুলো হচ্ছে রিফ্লেক্টর, এইখানে আছে, চাকাতেও একটা দেওয়া আছে দেখুন। এগুলো নিজের থেকে জ্বলে না, যদি গাড়ির আলো পড়ে তাহলে এগুলো জ্বলে ওঠে, মানে ওই বলতে পারেন চিকচিক করে ওঠে আর কি। চলুন, ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।